Welcome my students and friends, it's your own YouTube channel একাগ্রতা ক্লাসেস, myself চিরঞ্জিত বেরা। দেখো তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে আজকে তোমাদের কস্ট ট্যাক্স লাস্ট পরীক্ষা হলো। তো আজকের এমসিকিউগুলো নিয়ে উত্তর নিয়ে চলে এসেছি, এমসিকিউ সলিউশনগুলো নিয়ে চলে এসেছি। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে এবং লাস্ট অবধি কতগুলো কারেক্ট হলে জানাবে। তো দেখো বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট টপিকে চলে যাই। 24টা এমসিকিউ তোমাদের ছিল। প্রথমত রয়েছে, যে নথির ওপর ভিত্তি করে মজুদ ভাণ্ডার থেকে কাঁচামাল বিলির ব্যবস্থা করা হয় সেটা কোনটা? অপশান বি, কাঁচামালের যাচনপত্র। প্রথমের অ্যান্সারটা হয়ে গেল অপশান বি। কাঁচামালের প্রারম্ভিক যে 50 একক 4 টাকা করে ছিল, আর ক্রয় একক প্রতি 6 টাকা করে 100 একক কিনেছিল। 100 একক বিলিও করা হয়ে গেছে, পদ্ধতি ছিল ফিফো। ফিফো মানে এই 50 আগে ইস্যু হয়েছে, তারপরে এখান থেকে 50, অর্থাৎ লেটেস্ট যেটা তোমার মজুদে পড়ে রয়েছে সেটা হচ্ছে এই 50 ইউনিট পড়ে রয়েছে, তার রেট হবে 6, 50 × 6 মানে 300। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সম্ভার খতিয়ান তৈরি করে পরিবাহী বিভাগ। 4 নম্বর প্রশ্ন, যে দলিলের উপর ভিত্তি করে মজুদ খতিয়ানে দাখিলা করা হয় তা হলো 4 দাগের প্রশ্ন অপশান ডি, সবগুলোই হবে। ঘন্টা প্রতি মজুরির হার 30 টাকা, 1 একক পণ্য উৎপাদন করতে 5 মিনিট সময় লাগে, তাহলে 1 ঘন্টায় কটা হবে? 12টা। আর 12টা তৈরি করলে তুমি 30 টাকা পাও, তাহলে 30কে 12 দিয়ে ভাগ করো, দেখো হয়ে যাবে 2.50। 5-এর এ অ্যান্সার হয়ে গেল। 6 নম্বর প্রশ্নটা দেখো, ঘন্টা প্রতি মজুরির হার হচ্ছে 80 টাকা, মানব উৎপাদনের পরিমাণ ঘন্টায় 4 একক, মানে 1 ঘন্টায় 4টে তৈরি হয় আর তার জন্য পায় 80 টাকা, তাহলে একটার দাম তোমার কত? 20 টাকা। কোনো শ্রমিক নির্দিষ্ট দিনে 50 একক তৈরি করলো, সরল পরিমাণ ভিত্তিক অর্থাৎ পিস রেট সিস্টেম, 50 × 20 হবে 1000 টাকা। 6এরটা অপশান হবে অপশান সি, অ্যান্সার হবে। একজন শ্রমিক একটি কাজ করার জন্য 8 ঘন্টা সময় দেওয়া হলো, সে 10 ঘন্টায় শেষ করলো। এটা টাইম দিয়ে করতে গেলে অ্যান্সার হবে, এটা ফর্মুলা ছিল স্ট্যান্ডার্ড টাইম ডিভাইডেড বাই অ্যাকচুয়াল টাইম, সরি উল্টো হলো। স্ট্যান্ডার্ড টাইম তোমার ছিল 8 আর টাইম টেকেন ছিল 10 × 100 হবে, অর্থাৎ তোমার অ্যান্সারটা গিয়ে দাঁড়াবে 80%। 80% অ্যান্সার হবে। কোথায় আছে দেখো? অপশান বি, 7-এর অপশান বি অ্যান্সার 80%। নেক্সট 8-এরটা দেখো, রোয়ান প্রিমিয়াম পদ্ধতি অত্যন্ত ইজি একটা, এটার ফর্মুলাটা ছিল টাইম টেকেন ডিভাইডেড বাই টাইম অ্যালাউড ইনটু টাইম ইনটু রেকর্ড আওয়ার। নেক্সট নাম্বার 9, কারখানায় প্রবেশদ্বার থেকে নিজ নিজ কাজের বিভাগে পৌঁছতে যে সময় নষ্ট হয় তাকে বলা হয় আনকন্ট্রোলেবল বা স্বাভাবিক, মানে স্বাভাবিক অলস সময়। এটাকে তুমি চাইলেও কন্ট্রোল করতে পারবে না, বি অপশান। বিজ্ঞাপন বাবদ খরচ হলো বিক্রয় সংক্রান্ত, বন্টনটা নয়, বিক্রয় হবে। আর 11 নম্বর, আয়কর প্রদান যার অন্তর্ভুক্ত, এটা কোনোটাতেই আসবে না, তার মানে 11-এরটা অপশান ডি। নেক্সট চলে আসি, উৎপাদন বিক্রি বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ব্যয় বৃদ্ধি পায়, দেখো দুটোই বৃদ্ধি পাচ্ছে, এটা হলো পরিবর্তনশীল ব্যয়, অপশান বি। কলকাতাতে একটি গৃহ সম্পত্তির মোট মূল্য হচ্ছে 75,000 টাকা, মোট পৌর মূল্য দিয়েছে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, তাহলে 75,000টাকে তোমাকে আগে নেট করে নিতে হবে ইন্টু 90/100। আর তোমার ট্যাক্স হচ্ছে বলছে 15%, মানে আবার 15% করে দাও বা 15/100 করে দাও, এটা ক্যালকুলেট করে দেখে নেবে, দেখবে তোমার চলে আসবে সি, অর্থাৎ 10 আর 125। নিজ বসবাসের বাড়ির ক্ষেত্রে দেখো বলেছে নিজ বসবাস, তাহলে সেক্ষেত্রে প্রমিত ছাড় বা স্ট্যান্ডার্ড ডিডাকশান কোনো কিছুই হয় না, এদের কোনোটিই নয়। 15 নম্বর দেখো, আয়কর আইন 1961-তে গৃহ সম্পত্তি থেকে আয় সম্পর্কে আলোচিত হয়েছে। গৃহ সম্পত্তি মানে হচ্ছে 22 থেকে 27, 15টা উত্তর হলো সি। নেক্সট পরবর্তী প্রশ্ন 16টা, কোনো একটি বাড়ির পৌরমূল্য 72,000 টাকা, ন্যায্য ভাড়া 75,000 টাকা আর মানক ভাড়া 85,000 টাকা হলে বাড়িটার ন্যায় সংগ্রহ। প্রথমত 72 আর 75-এর মধ্যে হায়ারটা দেখবে 75, তার সাথে স্ট্যান্ডার্ড রেন্টের কম্পেয়ার করবে, যেটা ছোটো হবে সেটা নিয়ে নেবে, মানে তোমার উত্তর হলো 16-এর এ 75,000 টাকা। নেক্সট আয়কর আইন 1961 অনুযায়ী কোনটি মূলধনী সম্পত্তি নয়? কোনটাকে মূলধনী সম্পত্তি বলা যাবে না? ভারতে অবস্থিত গ্রামাঞ্চলের কৃষি জমি। নেক্সট 18 দাগেরটা দেখো, 18 দাগেরটা, আয়কর আইন 1961 সেকশন 247 ধারা অনুযায়ী কোনটি হস্তান্তর বলে ধরা হবে না? উপহারটা কোনো হস্তান্তর নয়, উপহারেরটাকে আমরা হস্তান্তর বলে ধরবো না। নেক্সট 18 হলো 19, স্বল্পমেয়াদী মূলধন ক্ষতি কোন লাভের সঙ্গে সমন্বয় করা যায়? এটা স্বল্প এবং দীর্ঘ দুটোই, সি। অলংকারের মধ্যে পড়ে না, 7% স্বর্ণ ঋণপত্র 1980। নেক্সট 21 নম্বর আমরা দেখে নেব, 21টা বিদেশি কোম্পানি থেকে প্রাপ্ত
লভ্যাংশ যে খাতে সবাই জানো তোমরা, আদার সোর্স বা অন্যান্য উৎস। 22-এরটা দেখো, আয়কর আইনের কোন ধারা অনুসারে কোনো আয় অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হবে? 56 ধারা 56, 22-এরটা অপশান এ। নেক্সট 23-এরটা দেখো, ভারতীয় কোম্পানি এবং বিদেশি কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ 20,000 25,000 টাকা হলে করযোগ্য লভ্যাংশের পরিমাণ হবে, দুটো যোগ করে দাও, অপশান সি 45,000। সবশেষে ঘোড়া দাউর থেকে আয়ের ক্ষেত্রে ছাড়ের সর্বোচ্চ সীমা, এখানে কোনো ছাড় প্রাপ্য প্রয়োগযোগ্য নয়, অপশান ডি। তোমার 24-এরটা উত্তর হয়ে গেল অপশান ডি। তো এই ছিল তোমাদের আজকের এমসিকিউ। কে কটা কারেক্ট করেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তার সঙ্গে আজ তোমাদের পরীক্ষা শেষ হলো, একটা হিউজ চাপ থেকে তোমরা রিলিজ হলে আগামী কিছুদিন তোমরা একটু নিজেদের মতো করে রিফ্রেশড হও, তারপরে আবার পরবর্তী কি স্টাডি করবে সেই নিয়ে পরিকল্পনা করে নিও। আর আমি আমার দিক থেকে গাইডেন্স দিয়ে দেবো। তো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস। আর চ্যানেলটা যারা এখনও চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।